আজকে আমি নিতে চলেছি ইংলিশের ক্লাস। ইংলিশের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের পার্টস অফ স্পিচ। আমরা যদি পার্টস অফ স্পিচ যদি না জানি তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশ কিছুই পারবো না। তো সুতরাং পার্টস অফ স্পিচে আজকে একটা ক্লাস নিচ্ছি। পার্টস অফ স্পিচের এই ক্লাসটা তোমরা ভালো করে দেখো। এটা না জানলে পরে তোমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিম্পল সেন্টেন্স, জয়নিং, স্প্লিটিং কিচ্ছু করতে পারবে না। তো সুতরাং এটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখ, তো স্বাভাবিকভাবেই পার্টস অফ স্পিচ আমাদের জানতে গেলে পরে আমাদের আগে প্রথমে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কি জিনিস। এটা অ্যাকচুয়ালি কোন ক্লাসের ইংলিশ পার্ট, কোনো ক্লাসের না, এটা সব ক্লাসের জন্যই। ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইংলিশ সমস্ত ক্লাসে আছে, সমস্ত লেভেলে ইংলিশটা রয়েছে। তো ইংলিশটা জানতে গেলে পরে সব ক্লাসের জন্য এটা লাগবে আমাদের। তো স্বাভাবিকভাবেই আমি প্রথমে জাস্ট পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচটা কি জিনিস আমি যদি জানতে চাই যে পার্টস অফ স্পিচ কি জিনিস, তার আগে আমাকে জানতে হবে যে এই স্পিচ কি জিনিস। আমি যদি একটা লিখি কথার কথা, আমি লিখলাম হয়তো রাম goes টু স্কুল। এই যে আমি লিখলাম রাম গোজ টু স্কুল, এটা হলো একটা স্পিচ। এই স্পিচের মধ্যে রাম হলো একটা পার্ট, গোজ একটা পার্ট, টু একটা পার্ট, স্কুল হলো আর একটা পার্ট। এই পুরোটা হলো স্পিচ। আমরা সারাদিনে যা কিছু কথা বলি সেগুলো সবই হলো স্পিচ। সেই স্পিচের ছোট ছোট পার্ট হলো এইটা। এগুলোকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে অনেকগুলো পার্ট, একটা স্পিচের অনেকগুলো পার্ট। এবার এই পার্টের মধ্যে রাম হলো একটা নাম, রাইট? রাম হলো নাম। গোজ মানে হলো যায়, এই শব্দটার দ্বারা অন্য একটা মানে বোঝাচ্ছে। টু মানে হলো তে, কোথায় যায় সেটা বোঝাচ্ছে। স্কুল হলো আবার আরেকটা নাম, এমন একটা বিল্ডিং যে বিল্ডিং এর নাম হলো স্কুল, এরকম একটা নির্দিষ্ট বিল্ডিং যে বিল্ডিং এর নাম হলো স্কুল। তো এটা একটা নাম, এটা একটা নাম, এটা মানে অন্য কিছু বোঝাচ্ছে, এটা হলো তে। তাহলে এই এই যে বিভিন্ন রকমের এই যে পার্টস গুলো রয়েছে, স্পিচের যে পার্টস গুলো রয়েছে, এই স্পিচের পার্টস অনুযায়ী পার্টস অফ স্পিচকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5 ভাগগুলো কি কি? সেই 5টা ভাগ হলো, 5টা ভাগ বলতে পারো বা পার্টস অফ স্পিচের প্রকার বলতে পারো। সেই প্রকারগুলো কি কি রয়েছে? সেই প্রকারগুলোর 1 নম্বর রয়েছে হলো নাউন, 2 নম্বরে রয়েছে হলো প্রোনাউন, 3 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ, 4 রয়েছে হলো ভার্ব, 5 রয়েছে অ্যাডভার্ব, 6 রয়েছে প্রিপোজিশন, 7 রয়েছে কনজাংশন, 8 রয়েছে ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ কটা হলো? 8টা হলো। সরি, আমি প্রথমে 5টা বলেছিলাম, 5টা নয় 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা প্রকারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রকারটা রয়েছে সেটা হলো যে ভার্ব। ভার্ব যদি আমরা না জানি তাহলে আমরা কোনো সেন্টেন্স লিখতে পারবো না, বা কোনো সেন্টেন্স বলতে পারবো না, বা কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। তার আগে আমাদেরকে জানতে হবে যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেটা আগে আমাদের জানতে হবে। তো আমরা ভার্ব সম্পর্কে জানবো, তারপরে আমরা জানবো যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। আমরা প্রথমেই জেনে নিচ্ছি যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। সেন্টেন্স ফরমেশন, যেটাকে আমরা বলি সেন্টেন্স ফরমেশন। এই সেন্টেন্স ফরমেশন কিভাবে হচ্ছে? সেন্টেন্স ফরমেশন হচ্ছে হলো, প্রথমে থাকবে হলো সাবজেক্ট, তারপরে থাকবে হলো ভার্ব, তারপরে থাকবে হলো অবজেক্ট, তারপরে থাকবে হলো কমপ্লিমেন্ট। সাবজেক্ট মানে কোনো একটা সেন্টেন্স দিয়ে কোনো একটা কাজ করা বোঝায়, যে কোনো সেন্টেন্স দিয়ে। একটু আগে আমি যে সেন্টেন্সটা লিখলাম যে রাম গোজ টু দ্য স্কুল, তো সেখানে রাম কিছু একটা কাজ করছে। কি কাজ করছে? না, রাম স্কুলে যাচ্ছে। তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে কিছু না কিছু কাজ করা বোঝায়। তো যে কাজটা করছে সে হলো সাবজেক্ট, সে যে কাজটা করছে সেটা হলো ভার্ব, সে যাকে নিয়ে কাজটা করছে সেটা হলো অবজেক্ট, আর তার পাশাপাশি আর যা কিছু থাকে সেগুলো হলো সব কমপ্লিমেন্ট। আমি যদি বলি এরকম ভাবে যে রাম ইটস রাইস মর্নিং বা ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। এখানে রাম কিছু একটা কাজ করছে। কি কাজ করছে রাম? না, রাম ভাত খাচ্ছে সকালবেলা। তাহলে কাজটা কে করছে? রাম। রাম হলো সাবজেক্ট। রাম কি কাজ করছে? রাম খাওয়ার কাজ করছে। এই যে খাওয়া, ইংরাজি ইট, এটা কিন্তু ভার্ব। রাম এই খাওয়া কাজটা কাকে দিয়ে করছে? রাইস, ভাত খাচ্ছে, ভাতকে দিয়ে খাওয়া কাজটা করছে, ভাতটাকে খাচ্ছে। তো এই রাইসটা হলো অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, আর এগুলোকে বাদ দিয়ে বাকি যে ইন দা মর্নিং, এটা হলো কমপ্লিমেন্ট, সি।
আমার একটা সেন্টেন্স ফরমেশন হয় ঠিক এইভাবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরেই ভার্ব বসবে, ভার্বের পরে অবজেক্ট বসবে, তারপরে গিয়ে কমপ্লিমেন্ট বসবে। এবার আমাদের ভার্ব কি কি রকমের হয়, ভার্বের প্রকারভেদ এবং ভার্বের যে ফরমেশন সেগুলো এবার জানতে হবে। আমি এটাকে মুছছি। আচ্ছা, এবার আসি হলো ভার্বের প্রকারভেদ, মানে ভার্ব কয় প্রকারের হয় জেনারেলি। ভার্বকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ফিনাইট ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। আরো অন্যান্য প্রকারভেদ আছে, অনেকে আরো অন্যান্য প্রকারভেদ হয়তোবা দেখাবে বা ইয়ে করবে, তোমাদের যতটুকু লাগবে ততটুকু আমি দেখাচ্ছি বা করাচ্ছি। প্রথম হলো ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব কি জিনিস? ফিনাইট ভার্ব হলো যে ভার্বটাকে নিয়ে ডিরেক্ট কাজ করা বোঝায়, সেটা হলো ফিনাইট ভার্ব। যাওয়া, আসা, খাওয়া, এগুলো হলো সব ফিনাইট ভার্ব। অর্থাৎ গো, কাম, ইট, স্লিপ, যেগুলো দিয়ে প্রপার কাজ করা বোঝাচ্ছে সেগুলো হলো সব ফিনাইট ভার্ব। আর একটা আছে যেটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে? অক্সিলারি ভার্ব হলো যেগুলো সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, সেগুলোকে বলে অক্সিলারি ভার্ব। যেমন রয়েছে হলো ইজ, হ্যাজ, ওয়াজ, তারপরে শ্যাল, আর, এম, ইজ, হ্যাজ, ওয়াজ, শ্যাল, আর, হ্যাভ, ওয়ার, উইল, এগুলো হলো সব সাহায্যকারী ভার্ব। যে এগুলো দিয়ে কোনো কাজ করা এক্স্যাক্টলি বোঝায় না। এম মানে হই, কোনো কাজ করা, ইজ মানে হয়, হ্যাজ মানে আছে, এগুলো দ্বারা এক্সাক্ট কোনো কাজ করা বোঝায় না। অ্যাটলিস্ট এদের মতো যে গো যাওয়া, যাচ্ছে, যাচ্ছে মানে কাজ করছে, কাম আসা, আসছে মানে কাজ করছে, ইট খাওয়া, খাচ্ছে মানে কাজ করছে, প্রপার যে কাজ করা বোঝাচ্ছে ফিনাইট ভার্বে, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কাজ করা বোঝাচ্ছে না। এগুলোকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মধ্যে আমি ওপরে যেগুলো লিখেছি এগুলো হলো সব সিঙ্গুলার ভার্ব, মানে একজন সাবজেক্ট, এই যে একটু আগে যেটা সাবজেক্ট দেখলাম, সাবজেক্ট যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে এই ভার্বগুলো ইউজ হয়ে থাকবে। আর সাবজেক্ট যদি অনেকে হয়, প্লুরাল ভার্ব যদি হয়ে থাকে, তাহলে এই নিচের গুলো জেনারেলি ইউজ হয়ে থাকে। এটা হলো প্লুরাল এর জন্য, প্লুরাল সাবজেক্ট এর জন্য এই ভার্বগুলো ইউজ হয়ে থাকে। এবার আসছি আমি অক্সিলারি ভার্বের আবার একটা ভাগ আছে যেটাকে বলা হয় মোডাল। মোডাল অক্সিলারি, তোমরা শুনেছো কিনা জানি না। মোডাল অক্সিলারি, সেগুলো এই অক্সিলারির মতনই ইউজ হবে এবং তার অক্সিলারির মতনই তার হলো ইউজ, নিয়ম কানুন আর কি। মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি আমাদের সারা ইংলিশে মোট 13টা মতো মোডাল অক্সিলারি রয়েছে। সেই মোডাল অক্সিলারি গুলো কি কি? মোডাল অক্সিলারি গুলো রয়েছে শুড, কুড, উড, ক্যান, মে, মাইট, এগুলো হলো মোডাল অক্সিলারি। ঠিক আছে, আরো আছে, আমি এই কটা দেখালাম, এগুলো হলো সব মোডাল অক্সিলারি। তাহলে আমার ভার্বের আমি প্রকারভেদ দেখলাম, ফিনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি। এরপরে যখন আমি ভার্বের ফরমেশন দেখাবো যে কত রকম ভাবে ভার্ব তৈরি হতে পারে, তখন তো তোমাদের এগুলো কাজে লাগবে, এই থিওরিটা কাজে লাগবে, ভালো করে দেখে নাও। তাহলে স্বাভাবিকভাবে আমি এখানে যদি তোমরা দেখতে না পাও, আমি এই পাশে লিখে দিচ্ছি মোডাল অক্সিলারি। অক্সিলারি ভার্বের একটা পার্ট হলো মোডাল অক্সিলারি, বা মোডালস বললেও অনেকে বোঝে, মোডালস। এখানে আসছে হলো শুড, কুড, ক্যান, মে, মাইট, এগুলো হলো সব মোডাল অক্সিলারি। ঠিক আছে, যাই হোক, তা এই হলো ভার্বের প্রকারভেদ। এবারে আমরা আসছি ভার্বের ফর্ম, যে ভার্ব কত রকমের হতে পারে, কত ফর্মের হতে পারে আর কি, কিভাবে ভার্ব ফর্ম করে আর কি। আমি এটা মুছছি। এবার আমরা আসবো ফর্ম অফ ভার্ব, ভার্বের ফর্ম। ফর্ম অফ ভার্ব মানে কি জিনিস? আমরা যেমন বাংলায় বলি, আমি যদি বলি আমি, তাহলে আমি লিখবো আমি খেয়েছি। এবার যদি আমি বলি তুমি, তাহলে কি আমি বলবো যে তুমি খেয়েছি? আমরা বলবো তুমি খেয়েছো। খাওয়া ভার্বেরই, খাওয়া ক্রিয়াপদটারই দুটো ফর্ম আসলো, খেয়েছি, খেয়েছো। এবার যদি আমি বলি আপনি, তাহলে আমি কি বলবো? আপনি খেয়েছি, আপনি খেয়েছো। তখন ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাবে, আপনি খেয়েছেন, ভার্বের ফর্ম তখন চেঞ্জ হয়ে যাবে, আপনি খেয়েছেন। ঠিক আছে, এবার যদি বলি আমরা, এতক্ষণ ধরে আমি, তুমি, আপনি একজন ছিল, এবার আমি প্লুরালে আসছি, বহু বচন, আমরা, তোমরা, আপনারা। সেক্ষেত্রে আমরা খেয়েছি, তোমরা খেয়েছো, আপনারা খেয়েছেন। এবার যদি বলি সে বা রাম, তাহলে হবে রাম খেয়েছে,
তখন আবার চেঞ্জ হয়ে গেল, খেয়েছে। এই যে বাংলার ক্ষেত্রেও ফর্ম অফ ভার্ব হয়, যেটা ইংলিশে ভার্ব সেটা তো বাংলায় ক্রিয়াপদ, তো সেই ক্রিয়াপদই এটা একটা খাওয়া ক্রিয়াপদ, সেখানে খেয়েছি, খেয়েছো, খেয়েছেন, খেয়েছে, এগুলোই হলো ফর্ম অফ ভার্ব। যে এক একটা জায়গায় এক এক রকম ফর্ম বসে, ইংলিশে এরকম ফর্ম আছে, ইংলিশে সেই ফর্মের নামও আছে। কিরকম ফর্ম বা কি নাম? প্রথমে হলো ফর্ম অফ ভার্ব গুলো যেগুলো রয়েছে, প্রথমে হলো প্রেজেন্ট, তারপরে হলো পাস্ট, তারপরে হলো পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের পর হলো ইনফিনিটিভ। হয়েছে? প্রেজেন্ট ফর্মে কেমন হবে আমি একটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি আমি গো নিই, গো ভার্ব মানে যাওয়া, প্রেজেন্টে হবে হলো তার ফর্ম গো, পাস্টে হবে হলো তার ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হবে তার ফর্ম গান। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এই প্রেজেন্টের সাথেই আইএনজি যোগ হয়, অর্থাৎ গো প্লাস আইএনজি যোগ হবে গোয়িং, সমস্ত ক্ষেত্রেই প্রেজেন্ট পার্টিসিপল। ইনফিনিটিভের ক্ষেত্রে কি হয়, এই প্রেজেন্টের আগে একটা টু বসে যায়, টু গো, এটা হলো ইনফিনিটিভ। তাহলে গো, ওয়েন্ট, গান, গোয়িং, টু গো। যদি কামের ক্ষেত্রে আসি, সিওএম কাম, কাম মানে হলো আসা, তার পাস্ট হলো কেম, সিএএমই, পাস্ট পার্টিসিপল আবার কাম, প্রেজেন্ট পার্টিসিপল কামের সাথেই আইএনজি যোগ হয়ে যাবে কামিং, আর ইনফিনিটিভ হলো টু কাম। হয়েছে? আমরা যদি ইটের ক্ষেত্রে যদি আসি, তাহলে ইট পাস্ট টেন্স হলো এট, পাস্ট পার্টিসিপল হলো ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল হলো ইটের সাথেই আইএনজি যোগ হবে, আর ইনফিনিটিভ হলো টু ইট। ঠিক আছে? এই হলো পাঁচটা ফর্ম, আমাদের ভালো করে এটা বুঝতে হবে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তারপরে হলো প্রেজেন্ট পার্টিসিপল এন্ড ইনফিনিটি। প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটি এটা অত একটা লাগে না বললে ভুল, এগুলোও লাগে, কিন্তু সব থেকে বেশি পরিমাণে যেটা দরকার প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এই তিনটে জিনিস আমাদের দরকার, ভালোভাবে বোঝার দরকার। আমি এরপর আসবো হলো টেন্স। টেন্সের প্রকারভেদ আসবে, টেন্স কি জিনিস। ভার্বের এই হয়ে গেল ভার্বের প্রকারভেদ, আর এটা হলো ভার্বের ফর্ম। এটা এই দুটো জিনিস ভালো করে বুঝে নিতে হবে। এবার আসবো আমি টেন্স। টেন্স কি জিনিস আমি এটা মুছছি। টেন্স মানে হলো ক্রিয়ার কাল, ভার্বের কাল টেন্স। যেমন আমি বলতে কিছু কাজ আছে যেগুলো এখন ঘটছে, বর্তমানে চলছে, কিছু কাজ রয়েছে আবার অতীতে হয়ে গেছে, আর কিছু কাজ আছে ভবিষ্যতে ঘটবে, ভূত ভবিষ্যৎ। তাহলে এই যে কাল, যে কোন কালে ঘটছে, এখন না অতীতে না বর্তমানে ঘটবে, এই কালের উপর নির্ভর করে এই কালটাকে বলা হলো টেন্স। টেন্স মানে হলো ভার্বের কাল, আর এই ভার্বের কাল অনুযায়ী টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি তিনটে ভাগ? একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হলো যেটা এখন হচ্ছে, পাস্ট টেন্স মানে হলো হয়ে গেছে, আর ফিউচার টেন্স মানে হলো হবে। এগুলোর আবার আলাদা আলাদা ভাগ আছে, এগুলোর প্রত্যেকের আবার আলাদা আলাদা ভাগ আছে। প্রেজেন্ট এখন হচ্ছে, পাস্ট হয়ে গেছে, ফিউচার হবে। এই প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা ক্ষেত্রে চারটে ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, তারপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হলো প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে সিওএনটি দিয়ে ডট দিয়ে দিলাম, পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো চারটে ভাগ। পাস্টের ক্ষেত্রে সেম ভাগ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেখানে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও ঠিক সেম হবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তখন হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রশ্ন হলো যে এই যে প্রেজেন্ট মানে এখন হচ্ছে, তো বুঝলাম, তোমরা বলবে যে তার আন্ডারে যে চারটে আবার ভাগ, এগুলোর মানে কি, এগুলো কখন ইউজ হয়, কোন ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিট।
প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেলে পরে পাস্ট ফিউচার তোমরা নিজেরাই বুঝে যাবে, আমি দেখিয়ে দেবো একবার। প্রেজেন্ট ইনডিফিনিটে প্রথমে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট কখন হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হলো যে কাজটা ঘটছে, বর্তমানে ঘটছে, এখনো ঘটছে, কিন্তু কথা হলো যে প্রত্যেক দিন নিয়ম করে ঘটে, যে কাজটা প্রত্যেক দিন নিয়ম করে ঘটে, অর্থাৎ নিয়ম, প্রতিদিনের নিয়ম, সেই কাজের ক্ষেত্রে আমরা জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। যেমন আমি ভাত খাই, আমি প্রতিদিন ভাত খাই, তো এক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য প্রতিদিনই ওঠে, এমনটা নয় যে আজকে পূর্ব দিকে উঠেছে মানে কালকে পশ্চিম দিকে উঠবে, তারপরে দিন উত্তর দক্ষিণ, যে কোনো দিন উঠতে পারে, কোনোদিন নাও উঠতে পারে, তা কিন্তু নয়। সূর্য পূর্ব দিকে ওঠে মানে সূর্য প্রতিদিনই পূর্ব দিকে উঠবে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, এই ধরনের নিয়ম প্রতিদিন হচ্ছে, এরকম নিয়ম বোঝাতে গেলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম কি, কিভাবে সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্স ফরমেশন প্রথমে দেখালাম। প্রেজেন্ট ইনডিফিনিট হলো নরমাল সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে কমপ্লিমেন্ট বসে যাবে, নরমাল। আমি এক্সাম্পল গুলো পরে দেখাচ্ছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট পরপর বসে যাবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এখন, এই মুহূর্তে, যখন আমি বলছি সেই মুহূর্তে যেটা ঘটছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন এখন আমি তোমাদের পড়াচ্ছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটু আগেও পড়াচ্ছিলাম না, আবার একটু পরেও আমি পড়াবো না, এখনই পড়াচ্ছি আমি, এখন আমি বোর্ডে লিখছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে আমি লিখছি, আমি পড়াচ্ছি, অর্থাৎ এখন বর্তমানে যেটা চলছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঘটনারও তো বিভিন্ন রকমের ভাগ হয়, তা সেই ঘটনার ভাগ অনুযায়ী এই ভাগগুলো এসছে, যে এখন চলছে। এক্ষেত্রে আমার সেন্টেন্স ফরমেশন কি হবে, সেক্ষেত্রে হবে সাবজেক্ট। এবার এই ভার্বের জায়গাটা চেঞ্জ হবে, ভার্বটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, এখানে ভার্ব অনুযায়ী আসবে ইজ, এম, আর, সাবজেক্ট অনুযায়ী আসবে ইজ, এম, আর, আমার সাবজেক্ট কি আছে সেই অনুযায়ী আসবে ইজ, এম, আর। তারপরে আসবে এই ভার্বের ওই যে ফর্মগুলো যেটা দেখালাম, সেই ফর্মের মধ্যে একটা ফর্ম ছিল মনে পড়ে, প্রেজেন্ট পার্টিসিপল। মনে হলি ওখানে যে ভার্বের যে ফর্মগুলো যে আমরা লিখেছিলাম, সেখানে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে ইনফিনিটিভ লিখেছিলাম, তো ওইখানে আমি প্রেজেন্ট পার্টিসিপলটা আসবে। প্রেজেন্ট পার্টিসিপল আসবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, তারপরে আসবে হলো অবজেক্ট। বোঝা গেল? এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলো, এটাও বর্তমান কাল, এটাও এখনের ঘটা ঘটনা, কিন্তু প্রেজেন্ট পারফেক্টটা কি, প্রেজেন্ট পারফেক্ট হলো জাস্ট শেষ হয়েছে এমন কাজ, যে কাজটা জাস্ট শেষ হয়েছে। আমি হয়তো এখন তোমাদেরকে পড়াচ্ছি, একটু বাদে পড়ানো শেষ করব, তখন কিন্তু সেটাও কিন্তু তখনও কিন্তু প্রেজেন্ট থাকবে, পড়ানো শেষ করলাম মানে সেটাও তখন প্রেজেন্ট থাকবে, কিন্তু সেটা জাস্ট শেষ হয়েছে, সবেমাত্র শেষ হয়েছে, সবেমাত্র শেষ হয়েছে বোঝানোর জন্য তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স ফরমেশন কেমন হবে, আমি উপরে লিখে দিচ্ছি, এখানে তোমাদের রিফ্লেকশন হতে দেখতে পাচ্ছ না, উপরে লিখে দিচ্ছি। সাবজেক্ট, সাবজেক্টের পরে আসবে হলো হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে আসবে হলো পাস্ট পার্টিসিপল, হ্যাঁ পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলবো V3। তারপরে আসবে হলো অবজেক্ট। V3 কেন বললাম, ওই যে ফর্ম লিখেছিলাম ভালো করে দেখো, প্রথমে ছিল প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে পাস্ট পার্টিসিপল। ওই প্রথমে যে ভার্বটা ছিল ওটাকে আমরা V1 ধরেছি, অঙ্কের মতো অনেকটা, তারপরে ছিল পাস্ট, ওটাকে V2, আর পাস্ট পার্টিসিপলকে V3, তো সেই হিসাবে আমরা V3 বলে দিলাম, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এইভাবে মনে রাখবা, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, তাহলে V3 মানে 3 নম্বরে যেটা আছে পাস্ট পার্টিসিপল। তো সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে পাস্ট পার্টিসিপল, তারপরে হলো অবজেক্ট, হয়েছে। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হবে, ধরো কোনো একটা কাজ আজকে সকাল থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ অতীতে শুরু হয়েছে, শুরু হয়ে এখনো চলছে, এরকম ধরনের কাজ বোঝালে পরে তখন হবে হলো পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতীত থেকে এখনো চলছে, এরকম বোঝালে পরে হবে হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের ফরমেশন কেমন হবে, প্রথমে সাবজেক্ট আসবে, প্লাস এই হ্যাভ বা হ্যাজ, পারফেক্টের হ্যাভ বা হ্যাজ আসবে, যেহেতু পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটো মেশানো রয়েছে, ওই জন্য পারফেক্টের কিছু রুলস আসবে, কন্টিনিউয়াসের কিছু রুলস আসবে, হ্যাভ বা হ্যাজ। তারপরে বিন, BEEN, বিন আসবে, তারপরে আসবে এই প্রেজেন্ট পার্টিসিপলটা, PP আমি শর্টে লিখে দিলাম, তারপরে আসবে হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, তারপরে বিন, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলে ছিল আইএনজি। ফরমেশনটা ভালো করে তোমরা দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের এইটা বুঝতে সুবিধা হবে। আইএনজি, তারপরে হলো অবজেক্ট। তাহলে এই হলো প্রেজেন্টের চারটে পার্ট, চারটে ভাগ। পাস্টের এরকম ভাবে ভাগ আছে, ফিউচারের এরকম ভাগ আছে, শুধুমাত্র জাস্ট এই ফরমেশন গুলো বা এই সেন্টেন্স ফরমেশন গুলো জাস্ট চেঞ্জ হবে। দেখো ভালো করে, দেখে বোঝো।
আচ্ছা, তাহলে এবার কথা হলো যে তোমরা এগুলো বুঝে গেলে। এবার এইটা আমরা প্রত্যেকটা ধরে ধরে আমি আবার বোঝাবো। প্রেজেন্ট ইনডিফিনিট ধরে আমি পুরো বোঝাবো একদম পুরো এক্সাম্পল দিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্টের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে আমি ধরে ধরে পুরো এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। এটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো। আজকের ক্লাসটা এইটুকুই থাক, আজকে ছোট করে এইটুকু। তোমরা যতটুকু শেখালাম, একদিনে অনেকগুলো শিখতে গেলে পরে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। তো যতগুলো আমি শেখালাম, যা শেখালাম, এটা ভালো করে মন দিয়ে বোঝো, শেখার মেন্টালিটি নিয়ে বোঝো। ছ্যাবলালে বা ইয়ে করলে হবে না, শেখার মেন্টালিটি নিয়ে বোঝো, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে। বুঝে নিয়ে দরকার হলে খাতায় নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করে বাড়িতে বারবার দেখো, পড়ো, স্টাডি করো, জিনিসটা তৈরি হবে। তারপরে আমি নেক্সট দিন প্রত্যেকটা ধরে ধরে ডিটেলসে এক্সাম্পল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে আমি পুরো বোঝাবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। ক্লাস 5, 6 বলে কথা নয়, এটা যারা জানে না তাদের জন্য খুবই জরুরি। আর যারা জানো তো ভালো, তারা জেনে নাও, আরো ভালো করে জেনে নাও। ঠিক আছে, মোডাল অক্সিলারি আমি অল্প কটা লিখেছিলাম তখন, পুরো 13টা বা 15টা যতটা আছে, যতগুলো মোডাল অক্সিলারি আছে, এরপরে সেটাও পুরোটা লিখবো। তাদের ইউজ গুলো দেখাবো যে কিভাবে সেগুলো ইউজ হয়ে থাকে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। এটা না জানলে পরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং কিচ্ছু হবে না। এগুলো হলো মেন। তো সুতরাং ওই জন্য আমি এই ক্লাসটা নিয়েছিলাম। এই ক্লাসটা সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমার মানে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 95% স্টুডেন্ট পুরো ডিটেলস জানে না, অল্প অল্প জানে, একটু একটু জানে, ব্যাস যেটুকু জানে জেনে বড় বড় বাতে লাগায়। ঠিক আছে, ইটস ওকে। তোমরা ক্লাসটা দেখো, আজকের ক্লাসটা এই পর্যন্তই। চলো।